ভাইয়া ক্লাসটা একদিন বাড়ালে ভালো হয়। সপ্তাহে 4 দিন নিচ্ছি, তোমাদের একটু বেসিক থেকে পড়ান, বুঝতে কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একদম বেসিক থেকে পড়বো। শোনো, গতকালকে আমরা নটরডেম কলেজের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গেছিলাম। তো তোমরা বলছিলে যে ভাইয়া সব করান, প্রিপোজিশন থেকে স্টার্ট করেন। তারপর আমরা প্রিপোজিশন থেকেই শুরু করছি কালকে। সো চলো আমরা নটরডেম কলেজটা যেহেতু ধরছি, তো ওইটা শেষ করে আসি। ওকে, আচ্ছা। তো নটরডেম কলেজের আমরা প্রিপোজিশন পড়ছিলাম, তারপরে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস পড়ছিলাম। তারপরে আসো 3 দাগে কমপ্লিটিং সেন্টেন্স আছে। সো বই বের করো, সবাই বই বের করে নটরডেম কলেজে আসো। এবং যারা আসো, আচ্ছা স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যায় আমার কথা? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, তো নটরডেম কলেজটা বের করো সবাই। ফেসবুকে যারা আছো কি অবস্থা? নুসরাত, জয়নাব আক্তার, রোমান, নুসরাত, আকি সব যারা আছো কি অবস্থা? ওকে, আমরা ক্লাস শুরু করবো এখনই। সো বের করবা নটরডেম কলেজ। ওকে, দেখো তো, আই এম টেকিং প্রিপারেশন ফর অ্যাডমিশন। আমি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ভাইয়া জুম লিঙ্ক তো ফেসবুকে দেয়া আছে ভাইয়া। ওকে, তো দেখো, আই এম টেকিং প্রিপারেশন ফর অ্যাডমিশন, তো আমি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। মাই মাদার উড রাদার আই ড্যাশ, তো মাই মাদার উড রাদার আই ড্যাশ। ঠিক আছে, তো আমি ড্যাশ, তবুও এখন দেখো, অ্যাডমিশনের প্রিপারেশন যারা নেয়, এরা কি কোনো মূল্যে নিজেদের 1 মিনিট সময় নষ্ট করে? বলো, এরা কি কেউ, যারা অ্যাডমিশনের প্রস্তুতি যারা নেয়, কেউ কি 1 মিনিট সময় নষ্ট করে? কেউ 1 মিনিট সময় নষ্ট করে না। ঠিক আছে, কেউই করে না। তো এইখানে এই কথাটাই বলতেছে যে দেখো, মাই মাদার উড রাদার আই, তো উড রাদার আই ড্যাশ, এখন এটা আই এম টেকিং প্রেজেন্ট টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে ভিন্ন অ্যান্সার হতো, প্রেজেন্ট টেন্সে আছে মানে বর্তমান কালে অ্যান্সার করতে হবে। তো আই ড্যাশ, তো আই ড্যাশ ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট অফ অর টাইম বা অফ মাই টাইম। তো আই এম টেকিং প্রিপারেশন ফর অ্যাডমিশন আই ড্যাশ আই উড রাদার, এখন উড রাদারের পরে আবার দেন বসে, তো এখানে আই উড রাদার ড্যাশ, এখানে দেন আমরা দেন 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 আই ডিডন্ট ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট। এখানে মাই মাদার আবার উড রাদার, আই উড রাদার মাই মাদার উড রাদার। মাই মা, তোমাদের বইতেও কি এটাই আছে? মাই মাদার উড রাদার আই, এটাই আছে তোমাদের বইতে? আইটা নাই, শেষের আইটা নাই ভাইয়া আছে, ভাইয়া আছে। ওকে, কারণ ওটা বেশি আছে। আই আছে, কিন্তু আই তো হয় না। আবার আই থাকলে এখানে মাই মাদার হয় না। কেন? কারণ উডের আগে একটা সাবজেক্ট থাকে, একটা। যেমন ধরো মাই মাদার উড, ধরো আমি অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছি, হ্যাঁ, তাহলে উড রাদার ডট ডট দেন, এটা হচ্ছে স্ট্রাকচার। তো কি হয় আমি তোমাকে বলি, মাই মাদার উড রাদার ডাই, আমার মা লাগলে মারা যাবে, তবুও আমার 1 মুহূর্ত সময় নষ্ট করবো না। দেন ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট অফ মাইন, এরকম। তো মাই মাদার উড রাদার ডাই, আমার মা লাগলে মরে যাবে, তারপরও দেন ওয়েস্ট সিঙ্গেল মোমেন্ট অফ মাইন, তবু আমার 1 মুহূর্ত সময় আমার মা নষ্ট করবে না। তো উড রাদার এই অর্থে বসে, উড রাদারের পরে ডট ডট দেন বসে, এই যে সেই দেন। আর ডট ডট বলতে উড রাদার আর দেনের মাঝখানে কিছু একটা বসে, তো একটা ভার্ব বসে, ডাই। তো মাই মাদার উড রাদার ডাই দেন ওয়েস্ট সিঙ্গেল মোমেন্ট অফ মাইন। এটা হচ্ছে একদম অ্যাকিউরেট সেন্টেন্স। এটা তোমরা কি বুঝছো না বুঝো নাই? আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই, আগে সেটা দেখো। আচ্ছা, ধরো অনেকে বলে না আমি মরে যাব তবুও ভিক্ষা করব না। তো আই উড রাদার ডাই দেন বেগ। ওকে, তারপরে আবার দেখো, অনেকে বলে যে আমি পরীক্ষায় ফেল করব। আই উড রাদার ফেল ইন দা এক্সাম দেন
কপি, তবু আমি পরীক্ষায় নকল করব না। এই উদাহরণ দুটো একটু আগে দেখো। তো আই উড রাদার ডাই দেন বেগ, তো উড রাদার এই যে দেন, ঠিক আছে, আই উড রাদার ডাই দেন বেগ, আমি মারা যাব তবু ভিক্ষা করব না। আই উড রাদার ফেইল ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় ফেল করব লাগলে তবুও দেন কপি, তবুও কি নকল করব না, তবুও নকল করব না। সো আই উড রাদার ফেইল ইন দ্য এক্সাম দেন কপি, এইভাবে জিনিসটা কাজ করে। তো এখানে আইটা থাকলেও আইটা কেটে দাও, এটা হবে না। তো মাই মাদার উড রাদার ডাই দেন ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট অফ মাইন্ড, তো তো আমার মার দরকার হয় মারা যাবে, তবুও আমার এক মুহূর্তের সময় মারা এমনই হয়, মায়েরা এমনই হয়। ওকে, দে কেম টু ইউ উইথ এ ভিউ টু, বি দাগ, এটা যে না পারবা তার একদিন আর আমার একদিন, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, ডেডিকেটেড টু, এদের পরে কি হয় ভার্ব আসলে তার সাথে ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে আইএনজি ভাইয়া, ভার্বের সাথে আইএনজি। ওকে। তো আচ্ছা, একদম লিখেছে স্যার সাবজেক্ট উড রাদার, তারপরে সাবজেক্ট প্লাস ভি টু, এই রুল হবে কি না স্যার? উড রাদারের ক্ষেত্রে ওই রুলটা হয় না, উড রাদার একটা মোডাল, ঠিক আছে, উড রাদারের পরে ভি টু না ভি ওয়ান হয়, ঠিক আছে, আজীবন। ওকে, তো দে কেম টু ইউ উইথ এ ভিউ টু ড্যাশ, তো এইটা আমি এখন যে রুলটা বলি এটা কিন্তু ইউনিভার্সাল রুল, মনে রাখবা ভাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশন ওই কোশ্চেন আসে উইথ এ ভিউ টু থেকে। তো কি কি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, get used to, be used to, addicted to, devoted to, dedicated to, cannot help, could not help, would you mind, would you mind, এই জিনিসগুলা এদের পরে ভার্ব আসলে এদের পরে ভার্ব নিতে হয় এবং তার সাথে সরাসরি আইএনজি বসে। কি নিতে হয়? ভার্ব নিতে হয় এবং তার সাথে সরাসরি কি বসে? আইএনজি। তো দে কেম টু ইউ উইথ এ ভিউ টু ড্যাশ বাট ইউ স্কল্ডেড দেম উইদাউট এনি রিজন, কিন্তু তুমি তাদেরকে গালিগালাজ করছো কোনো কারণ ছাড়াই। তারা তোমার কাছে এসেছিল ড্যাশ, কিন্তু তুমি তাদেরকে গালিগালাজ করে তাড়াই দিছো উইদাউট এনি রিজন। তো স্কল্ডেড মানে কাউকে তিরস্কার করা, গালিগালাজ করা, নিন্দা করা। তো তারা তোমার কাছে এসেছিল ড্যাশ, কি করবো আমরা এখানে বলো তো? কি জন্য আসছিল? সাহায্য। দেখো, তারা তোমার কাছে এসেছিল সিকিং হেল্প, হেল্প মানে সাহায্য, আর সিক মানে চাওয়া, তারা সাহায্য চাইতে আসছিল, তারা সাহায্য চাইতে আসছিল, অথবা বড়োয়িং মানি, অথবা কি বড়োয়িং মানি, টাকা ধার নিতে আসছিল। বাট কিন্তু ইউ স্কল্ডেড দেম উইদাউট এনি রিজন, কিন্তু তুমি কোনো কারণ ছাড়াই তাদেরকে বেশি কথা বলেছো, ঠিক আছে। সিকিং হেল্প, বড়োয়িং মানি, আরেকজন তোমরা অ্যান্সার করেছো যে ভাইয়া আমি দিয়েছি কি হেল্পিং মি, আমাকে সাহায্য করতে, হেল্পিং মি মানে তোমাকে সাহায্য করতে আসছিল, সেটাও দেয়া যায়, ভার্বের সাথে আইএনজি দিলেই হচ্ছে। তবে একটু খেয়াল রাখবা যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এরা আসা মানে এরপর একটা ভার্বই বসবে এবং তার সাথে আইএনজি বসবে, ঠিক আছে। একদম দিছে বড়োয়িং সাম মানি, কারেক্ট অ্যান্সার। ওকে, প্লিজ ওয়েট হিয়ার আনটিল ড্যাশ, আই হ্যাভ এ সিরিয়াস ম্যাটার টু ডিসকাস উইথ ইউ, দয়া করে অপেক্ষা করো আনটিল যে পর্যন্ত ড্যাশ, আই হ্যাভ এ সিরিয়াস ম্যাটার, একটা মারাত্মক বিষয় আছে তোমার সাথে আলাপ করার জন্য। তো আই হ্যাভ এ সিরিয়াস ম্যাটার টু ডিসকাস উইথ ইউ, আই হ্যাভ এ সিরিয়াস ম্যাটার টু ডিসকাস উইথ ইউ। ওকে, তো প্লিজ ওয়েট হেয়ার ড্যাশ, তো প্লিজ ওয়েট হেয়ার আনটিল, আনটিল কি? আনটিল, এখন দেখো আনটিল শব্দটা নিজেই নেগেটিভ, তো এরপরে আমরা আর নেগেটিভ দিব না, আমরা এরপরে নট ব্যবহার করতে পারবো না, তো আমরা কি দিব? এখন দেখো আনটিল, খেয়াল করো, ওয়েট হেয়ার আনটিল আই, এখন এটা কিসে আছে? এই প্রসেসটা আমরা কেম ব্যাক দিব না আনটিল আই কাম ব্যাক দিব? এটা কিসে আছে? আই হ্যাভ প্রেজেন্ট কিসে? প্রেজেন্ট টেন্সে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। যেমন এখানে হ্যাড না হ্যাভ আছে, তো এই ঘটনাটা প্রেজেন্টেড। তো প্লিজ ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, আনটিল আই কাম ব্যাক, বা প্লিজ ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, আনটিল আই রিটার্ন, আমার ফেরা পর্যন্ত অপেক্ষা করো, বিকজ আই হ্যাভ এ সিরিয়াস ম্যাটার টু ডিসকাস উইথ ইউ। এখন এখানে কেম ব্যাক দেওয়া যাবে না, কারণ এটা অতীত কালের না, এটা বর্তমান কালের বিষয় হিসেবে দেখানো হয়েছে। হ্যাভ এ সিরিয়াস প্রবলেম, হ্যাভ এ সিরিয়াস ম্যাটার, হ্যাভ। ওকে, এরপরটা দেখো, আই হ্যাড এ প্ল্যান টু গো টু সিনেমা উইথ মাই ফ্রেন্ডস, আমার সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল বন্ধুদের সাথে, একটা পরিকল্পনা ছিল। এখন এখানে হ্যাড আছে, এখানে কি হ্যাড আছে, তার মানে ঘটনাটা কি? পাস্ট টেন্স। এবার তো
ইফ আই হ্যাড রিটেন মাই অ্যাসাইনমেন্ট দিস আফটারনুন, আমি যদি আজকে বিকালের মধ্যে আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারতাম আই ড্যাশ, তাহলে আমার বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা ছিল। আমি যদি আজকে আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারতাম আই ড্যাশ। এখন ইফ যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তার মানে সেটা কন্ডিশনাল। সেটা কি কন্ডিশনাল। এখন কন্ডিশন কি একটা নাকি তিনটা? কন্ডিশন তিনটা, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। তো এইখানে কোন কন্ডিশন বুঝাইছে? এইখানে বুঝাইছে থার্ড কন্ডিশন, কারণ ইফ এর পরে যদি হ্যাড প্লাস V3 থাকে তাহলে সেটা ইফ এর পরে পাস্ট পারফেক্ট হয়। কি হয়? পাস্ট পাবে। হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট টেন্স। তো ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, হ্যাড প্লাস V3 থাকে, তাহলে সেটা ফিল আপ করতে হয় থার্ড কন্ডিশনের নিয়মে, অর্থাৎ সাবজেক্ট উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের V3। সাবজেক্ট নিতে হয় উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তিনটার তোমার যেটা ভালো লাগে সেটা নিবা, প্লাস মূল ভার্বের V3। তো ইফ আই হ্যাড রিটেন মাই অ্যাসাইনমেন্ট, তো আমি যদি আমার অ্যাসাইনমেন্ট লিখতাম দিস আফটারনুন, এই বিকালের মধ্যে, তাহলে আই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, আমরা নিলাম আই উড হ্যাভ। এইবার তাহলে গো টু সিনেমা, তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের V3। গো এর V3 কোনটা? গো ওয়েন্ট, গন। আই উড হ্যাভ গন টু সিনেমা, তাহলে আই উড হ্যাভ গন টু সিনেমা, তাহলে আমি সিনেমা দেখতে যেতাম। তো ইফ আই হ্যাড রিটেন মাই অ্যাসাইনমেন্ট দিস আফটারনুন I would have gone to cinema, তাহলে আমি সিনেমা দেখতে যেতাম। The trees are essential for our existence, গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো তাই we should plant, তাই আমাদের উচিত রোপণ করা ড্যাশ। তাহলে আমাদেরকে, এটা কোনো গ্রামাটিক্যাল রুলস নাই এখানে, জাস্ট অর্থের সাথে মিল। দেখো এই কমপ্লিটিং সেন্টেন্স তিনটা জায়গা থেকে আসে। একটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস, একটা হচ্ছে প্রবাদ প্রবচন, এই দুইটা ক্যাটাগরি। আরেকটা হচ্ছে অর্থের সাথে মিল রেখে। কোনো গ্রামাটিক্যাল রুলস নেই, অর্থের সাথে মিল। যেমন ধরো এইখানটাতে আছে গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। সো উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, এখানে কোনো গ্রামাটিক্যাল রুল কিছু নাই। সো উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। তো ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছ আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো তাই উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। The island of Saint Martin is the only coral island in Bangladesh. ড্যাশ, তো বলতেছে সেন্ট মার্টিন আইল্যান্ডটা আমাদের বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ ড্যাশ। আচ্ছা, এই গাছেরটা কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, বুঝছো না? বুঝছো না? সেন্ট মার্টিন গেছো কি কাছে? আজানটা একটু শেষ হোক, আমাদের এখানে আজানটা খুবই লাউড, বুঝছো? আজান দিলে একসাথে কথা বলা যায় না, একটু শেষ হোক, অপেক্ষা করো।
ওকে, আজান শেষ। ওকে দেখো, okay, so Saint Martin, the island of Saint Martin is the only coral island in Bangladesh dash dash। এখন এটা কয়েকভাবে করা যায়, কয়েকভাবে করা যায় বলতে কি, যেমন ধরো যে হোয়ার, এন্ড সেন্ট মার্টিন আইল্যান্ডের একটা জায়গা, স্থানের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কি বসে, হোয়ার। তো হোয়ার মেনি পিপল ভিজিট every year. So the island of Saint Martin is the only coral island in Bangladesh where many people visit every year. Where many people visit every year, যেখানে অনেক মানুষ ভ্রমণ করে প্রত্যেক বছর, যেখানে অনেক মানুষ ভ্রমণ করে প্রত্যেক বছর। অথবা the island of Saint Martin is the only coral island in Bangladesh which, আমরা যদি আবার একটা করি, which is currently in danger, যেটা বর্তমানে বিপদে আছে। কারেন্টলি ইন ডেঞ্জার মানে যেটা বর্তমানে বিপদাপন্ন। সেন্ট মার্টিন আইল্যান্ড বর্তমানে আসলেই বিপদাপন্ন। তো হুইচ ইজ কারেন্টলি, তো সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশের একমাত্র কোরাল আইল্যান্ড যেটা বর্তমানে বিপদাপন্ন। তো হুইচ ইজ কারেন্টলি ইন ডেঞ্জার বা হুইচ ইজ কারেন্টলি অ্যাট স্টেক, অ্যাট স্টেক মানে বিপন্ন, ঠিক আছে। অথবা হোয়ার মেনি পিপল ভিজিট এভরি ইয়ার। তোমরা কি বুঝছো না বুঝো নাই ভাইয়া? বুঝছো না বুঝো নাই? হ্যাঁ বুঝছি। Wasfia had already climbed 2 of the 7 top mountains of the world by then and for dash। তো ওয়াসফিয়া had already climbed, ওয়াসফিয়া ইতোমধ্যে ক্লাইম্ব করেছে, ওয়াসফিয়া ইতোমধ্যে চড়েছে পৃথিবীর টপ 7 মাউন্টেনের 2টা সে ইতোমধ্যে চড়ে ফেলেছে। and for dash, and for dash। এখন এইটার দ্বারা কি বোঝাইছে, ওয়াসফিয়া had already climbed 2 of the 7 top mountains of the world by then, মানে ওয়াসফিয়া নাজরিন বাংলাদেশের একজন ক্লাইম্বার, উনি এভারেস্ট জয় করছে। তো বাই দেন এন্ড ফর ড্যাশ, এবং সে বাকি যে মাউন্টেন্স গুলা সেগুলাও সে চায়, সেগুলাও সে চায় জয় করতে, ক্লাইম্ব করতে সাকসেসফুলি। তো আমরা এইভাবে অ্যান্সারটা দিতে পারি। তো তোমাদের বইতেও কি এখানে এটাই আছে, বাই দেন এন্ড ফর, এই জিনিসটা কি আছে, বাই দেন এন্ড ভাই ফর এটাই আছে। আছে? জি ভাইয়া। কিরকম আসে, ওয়াসফিয়া had already climbed 2 of the 7, ওকে সে অলরেডি 7টার 2টা সে ক্লাইম্ব করে ফেলছে of the world by then and for dash, and দেখো সহজ অ্যান্সার, and for the others, এবং অন্যগুলোর জন্য she is taking preparation, and for the others, এবং অন্যগুলোর জন্য, অন্য যে অন্য যে চূড়াগুলো আছে, অন্য যে টপ মাউন্টেন্স গুলো আছে বাকি 5টা, তো and for the others, অন্যগুলোর জন্য she is taking preparation, and for the others she is taking preparation, and for the others she is taking preparation। ওকে, এখন এটা এই অংশটা পাস্ট টেন্সে আছে, এই অংশটা প্রেজেন্ট টেন্সে হবে। যেগুলা সে চড়ে ফেলেছে সেগুলা তো চড়ে ফেলেছেই, কিন্তু যেগুলা চড়ে নাই, ঠিক আছে, সেগুলোর জন্য সে প্রস্তুতি নিচ্ছে। আমরা এইভাবে দিয়ে দিলাম, এটা এইভাবে দিব এটা। তারপরে ব্রোজেন দাস, এটা তোমাদের টেক্সট বুক থেকে নেয়া। ব্রোজেন দাসকে নিয়ে তোমাদের টেক্সট বুকে গল্প আছে। ব্রোজেন দাস হচ্ছে ফার্স্ট কোন এশিয়ান যে ইংলিশ চ্যানেল জয় করে, এবং এটা হচ্ছে 1967 সালের কাহিনী, সম্ভবত তোমাদের টেক্সট বুকে আছে। ব্রোজেন দাস প্রথম বাংলাদেশি যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করে, সাঁতরায়। তো ব্রোজেন দাস ওয়াজ এ লেজেন্ডারি সুইমার হু ড্যাশ, হু ক্রসড, এই প্যাসেজ পড়াইছি আমার স্টুডেন্টদেরকে যারা 23 ব্যাচের স্টুডেন্ট ছিল। হু ক্রসড ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল। তো ব্রোজেন দাস ওয়াজ এ লেজেন্ডারি সুইমার who crossed English Channel as the first Asian, প্রথম এশিয়ার মানুষ হিসেবে সেই ইংলিশ চ্যানেলটা জয় করে। এটার অ্যান্সার এইটাই হবে, অন্য কোনো অ্যান্সার দেওয়া যাবে না এখানে। তো ব্রোজেন দাস উনি আবার মানে বাংলাদেশীয়, ঠিক আছে, মানে বাংলাদেশের সম্ভবত মানিকগঞ্জ না কোথায় যেন ওনার জন্মগতভাবে আর কি বাংলাদেশি ছিল, মুন্সিগঞ্জ।
তো ব্রজেন দাস was a legendary swimmer who crossed English Channel as the first Asian. ওকে, নিশাত মজুমদার আয় হায়, এই যে আরেকটা সুন্দর নাম নিশাত মজুমদার। এর প্যাসেজটা পড়াইছি 23 বছর, রেকর্ডেড ক্লাস আছে। তো এত ইন্সপায়ারিং একটা প্যাসেজ, নিশাত মজুমদার, ঠিক আছে। উনি ঢাকা কলেজের স্টুডেন্ট ছিল, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, বর্তমানে ঢাকা ওয়াসাতে জব করে, ঠিক আছে। ঢাকা ওয়াসাতে চাকরি করে বর্তমানে অ্যাকাউন্টেন্ট হিসেবে নিশাত মজুমদার। নিশাত মজুমদারের নাম তো তোমরা শুনছো, বাংলাদেশে প্রথম নারী যিনি এভারেস্ট জয় করেন, বাংলাদেশের প্রথম নারী উনি, হ্যাঁ ওকে ভেরি গুড, যিনি নেপালে এভারেস্ট জয় করে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তো নিশাত মজুমদার ড্যাশ হ্যাজ এক্সট্রাঅর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস। তো তোমরা যদি তার প্যাসেজটা পড়ো তাহলে দেখবা যে এখানে আছে নিশাত সাকসেসফুল হওয়ার পিছনে ওনার বাবা মায়ের সাপোর্টটা ছিল সর্বোচ্চ, ওর বাবা মায়ের সাপোর্টের কারণে। তো নিশাত মজুমদার ড্যাশ হ্যাজ এক্সট্রাঅর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস। তো এখন নিশাত মজুমদার কে, আমরা সেই জিনিসটাই দিব। দা ফার্স্ট বাংলাদেশি ফিমেল মাউন্টেইনার who successfully climbed Everest. ওকে, তো নিশাত মজুমদার দ্য ফার্স্ট বাংলাদেশি ফিমেল মাউন্টেইনার who successfully climbed Everest. তো উনি বাংলাদেশের প্রথম মাউন্টেইনার, পর্বতারোহী, পর্বতারোহী হু সাকসেসফুলি, যে সফলভাবে চড়েছিল এভারেস্ট। বুঝছো না বুঝো নাই ভাইয়া? বোঝা গেছে না যায় নাই? ওকে, এই প্যাসেজ গুলা পড়া উচিত, কিন্তু নিশাত মজুমদারের প্যাসেজ কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিশাত মজুমদারেরটা পরীক্ষায় দিয়ে দিতে পারে। ওকে, এডুকেশন নট অনলি এন্ডিসেস আস উইথ নলেজ ড্যাশ। আচ্ছা, নট অনলি যদি থাকে এর বাকি অংশ ফিল আপ করতে কি দ্বারা? নট অনলি থাকলে বাকি অংশ ফিল আপ করতে কি দ্বারা? নট অনলি এন্ডিসেস আস উইথ নলেজ, এডুকেশন যে শুধু যে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে তা না, বাট অলসো কি, বাট অলসো, শিক্ষা যে শুধু আমাদের জ্ঞান সমৃদ্ধ করে তা না, আমাদের মধ্যে শিক্ষা কি করে, আমাদের মধ্যে নৈতিক মূল্যবোধ জন্ম দেয় বা আমাদের নৈতিক মূল্যবোধ শেখায়। তো এডুকেশন নট অনলি এনরিচেস আস উইথ নলেজ বাট অলসো, ইনক্রিজ দিব না শার্পেন্স দিব নাকি বাট অলসো আমাদের নৈতিক মূল্যবোধ শেখায়, বাট অলসো টিচেস আস মোরাল ভ্যালিউজ, মানে নৈতিক মূল্যবোধ। দেখো তো এডুকেশন নট অনলি এনরিচ আস উইথ নলেজ, এটা যে শুধু আমাদের জ্ঞানকেই সমৃদ্ধ করে তা না, বাট অলসো টিচেস আস মোরাল ভ্যালিউজ, বাট অলসো টিচেস আস, এটা আমাদের শেখায় মোরাল ভ্যালিউজ, নৈতিক মূল্যবোধ। ওকে, এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলি, শিক্ষার মূল উদ্দেশ্য হাইয়েস্ট সিজিপি অর্জন করা, হাইয়েস্ট গ্রেড পাওয়া, হাইয়েস্ট মার্কস পাওয়া না। শিক্ষা মূল উদ্দেশ্য কখনোই এটা না। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে আচরণ, নম্রতা, ভদ্রতা, সৌজন্যতা, এই জিনিসগুলা মানুষের মধ্যে জন্ম দেয়, তাইলে সেটা শিক্ষা। পৃথিবীতে এই কারণে যে হাইয়েস্ট গ্রেড পেয়ে ফার্স্ট হইতে হবে, সেকেন্ড হইতে হবে, এটা কখনো শিক্ষার উদ্দেশ্য ছিল না। ওকে, তো তারপরে কি লিখছো অনেকে যে ভাইয়া এনলাইট টিচেস আস মোরাল ভ্যালুস, ওকে, এনলাইটেন আওয়ার আউটলুকস, ওকে সেটাও ঠিক আছে। আর কি লিখেছো? বাট অলসো, আচ্ছা বোথ অলসো না কিন্তু, বাট অলসো, নট অনলি ডটার বাট অলসো। এরপরটা আসো, রাইট ফর্ম অফ ভার্বস। দেখো, অ্যাকর্ডিং টু সাম মিথস এন্ড লেজেন্ড, এটাও টেক্সট বুকের প্যাসেজ, গাজীপুরের প্যাসেজ থেকে না, গাজীপুর। তো অ্যাকর্ডিং টু সাম মিথস এন্ড লেজেন্ড, কিছু কিংবদন্তির কথা এবং পৌরাণিক কাব্য অনুসারে গাজীপুর যে মুসলিম সেন্ট, গাজীপুর নামে একজন ব্যক্তি ছিল যে ছিল একজন মুসলিম সেন্ট, একজন মুসলিম দরবেশ। তো অ্যাকর্ডিং টু সাম মিথস মানে কি জানো? পৌরাণিক কথা, পৌরাণিক কাব্য।
অ্যান্ড লেজেন্ডস, লেজেন্ডস মানে কিংবদন্তি, কিংবদন্তি বুঝছো, যারা লেজেন্ডারি কিছু একটা করছে, যারা লেজেন্ডারি কিছু একটা জীবনে করেছে, যে আমরা বলি না লেজেন্ড, ঠিক আছে। তো ওয়াজ এ মুসলিম সেন্ট, উনি ছিল একজন মুসলিম দরবেশ, হু ড্যাশ টু হ্যাভ ক্রেডিট উইথ মেনি মিরাকলস, মেনি ড্যাশ উইথ মেনি স্প্রেড ইসলাম, আচ্ছা এখানে মেনি মিরাকলস আছে প্যাসেজে, স্প্রেড ইসলাম, এবং উনি ইসলাম প্রচার করেছিল ইন দা পার্টস অফ বেঙ্গল, বাংলার এক অংশে, কোন অংশে, ক্লোজ টু সুন্দরবন, সুন্দরবনের কাছাকাছি অংশে, সুন্দরবনের কাছাকাছি অংশ। তো আমরা একটু এটা দেখি। তো অ্যাকর্ডিং টু সাম মিথস এন্ড লেজেন্ডস, গাজী পীর ওয়াজ এ মুসলিম সেন্ট হু ড্যাশ টু হ্যাভ ক্রেডিটেড। তো এখানে অ্যান্সারটা এরকম হবে, হু যার সম্পর্কে বলা হয়, এখন বলা হয় এটাকে বলে হু ইজ সেইড, যার সম্পর্কে বলা হয় হু ইজ সেইড, এটা মূলত প্যাসিভ। এখন দেখো সে তো মারা গেছে গাজী পীর, এমনকি সে নিজের নিজে নিয়ে কথা বলে নাকি মানুষ বলে, তার ভক্তরা বলে, কারা বলবে, এটা মূলত প্যাসিভ, এটা মূলত কি প্যাসিভ। প্যাসিভ হইলে কি হয়, প্যাসিভ মানে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ইজ, আর মূল ভার্বের ভিতরি সে, সে এর ভিতরি কি সেড। তো গাজী পীর ওয়াজ এ মুসলিম সেন্ট হু ইজ সেড টু হ্যাভ ক্রেডিট উইথ মেনি ড্যাশ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন। তো হু ইজ সেড টু হ্যাভ, এখন এইখানে প্যাসেজটা যদি তোমরা পড়ো, এই প্যাসেজ মুখস্থ আমার, হু ইজ সেড টু হ্যাভ ক্রেডিটেড, ক্রেডিটেড, ঠিক আছে, ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। তো যাই হোক এইখানে কেন অপশন দিছে আমি জানি না, এর পরেও জিনিসটা আসতেছে। তো হু ইজ সেড টু, আমরা এখানে এভাবে দিই, হ্যাভ স্প্রেড ইসলাম ইন দা পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু সুন্দরবন। আচ্ছা ফার্স্ট এরটা যেটা হু ইজ সেইড হইছে এই কারণে, কারণ এটা প্যাসিভ, প্যাসিভ মানে টেন্স অফ পার্সন যে অক্সিলারি ভার্ব বসে ইজ, মূল ভার্বের ভিতরি বসে, ভিতরিকে সেইড। তো হু ইজ সেইড টু হ্যাভ মানে যার সম্পর্কে বলা হয় থাকে। আচ্ছা হি ড্যাশ ক্রেডিট উইথ মেনি মিরাকলস, সে নানান আশ্চর্যজনক গুণে গুণান্বিত ছিল। এখন সে কি এখন গুণান্বিত আছে নাকি গুণান্বিত ছিল ভাই, যখন সে বেঁচে গুণান্বিত ছিল, কখন গুণান্বিত ছিল, ওকে। এখন গুণান্বিত ছিল, এখন এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্সের ঘটনা, কখনকার বিষয়, past tense এর ঘটনা। তো এখন হি ড্যাশ ক্রেডিট উইথ মেনি মিরাকলস, এখন কোন মানুষ কি নিজেরে নিজে গুণে গুণান্বিত করতে পারে, মানে এই যে যে আধ্যাত্মিক গুণগুলা, এগুলা কি মানুষ নিজের মধ্যে নিজে পায় নাকি সৃষ্টিকর্তা প্রদত্ত, সৃষ্টিকর্তা দেন মানুষ, কি কি পারতো উনি, জানো উনি কুমির ধরতে পারতো, উনি বাঘের সাথে যুদ্ধ করছে, কুমির নিয়ন্ত্রণে আনছে উনি, তারপরে বাঘের পিঠে চড়ছে, তারপরে উনি হাতে সাপ নিয়ে, জীবন্ত সাপ নিয়ে উনি, ভয়ঙ্কর সাপ নিয়ে উনি খেলাধুলা করছে। তারপরে ওই সুন্দরবন অঞ্চলে কিছু জায়গা ছিল যেখানে মানুষ কুমিরের ভয়ে চাষাবাদ করতে পারতো না, উনি যে সেই অ্যানিমেল গুলোর সাথে যুদ্ধ করে এবং ওইগুলোকে তাড়াই দেয়, তারপর ওইখানে মানুষ চাষাবাদ করতো এরকম, মানে তারপর ওই জায়গার স্থানীয় লোকজন ওনারে পীর মানা শুরু করে, ঠিক আছে। তারপর গাজী পীর, গাজী পীর এলাকাতে, অনেক এলাকাতে এখনো গাজীর গান হয়, গাজীর গান এই ধরনের বিষয় আছে এখনো। তো হি ড্যাশ ক্রেডিট, তো হি ওয়াজ ক্রেডিটেড, এটা প্যাসিভ, টেন্স অফ পার্সন যে অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের ভিতরে, তো এই আধ্যাত্মিক গুণগুলো তার মধ্যে ছিল। তো হি ওয়াজ ক্রেডিটেড, সে গুণান্বিত ছিল উইথ মেনি মিরাকলস, মিরাকলস মানে আশ্চর্যজনক গুণে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, হি ক্যান সাপোজলি কাম ডেঞ্জারাস এনিম্যালস, যেমন সে কাম বশে আনতে পারতো ডেঞ্জারাস এনিমালস বিপজ্জনক প্রাণীগুলোকে। এখন সে পারতো, এখন এই ঘটনা কি প্রেজেন্ট টেন্সের না পাস্ট টেন্সের, এই ক্যানটা কি ক্যান থাকবে নাকি এটা কুড হয়ে যাবে, কি হবে, কুড, তাহলে হি কুড সাপোজলি, হি কুড সাপোজলি মানে তার সম্বন্ধে বলা হয়ে থাকতো যে সে কাম বশে আনতে পারে ডেঞ্জারাস এনিম্যালস বিপজ্জনক প্রাণীগুলোকে। তো হি কুড সাপোজলি কাম, এখন দেখো কুড একটা কি মোডাল, শুধু কুড না, পৃথিবীর সমস্ত মোডালের পরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, এগুলো সব কি মোডাল, মোডালের পরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম। তো এখানে কাম কামই থেকে যাবে, তো হি কুড সাপোজলি কাম। এখন দেখো প্রশ্ন করতে পারো যে ভাই কুড একটা মোডাল, মাঝখানে তো সাপোজলি আসছে, সাপোজলি একটা অ্যাডভার্ব, এটা কোনো বিষয় না। ধরো এখানে সাপোজলি নাই, এখন কুডের পরে কি হবে, কুডের পরে ভার্বের বেস ফর্ম কাম, তো হি কুড কাম
ডেঞ্জারাস অ্যানিমালস এন্ড মেক দেম ডোসাইল। তো সে ডেঞ্জারাস অ্যানিমালস গুলোকে শান্ত করতে পারতো এন্ড মেক দেম ডোসাইল, এবং সেগুলোকে বসে আনতে পারতো, সে তার কথা শুনতো। তো অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে, কিছু হ্যাড বিন ক্রেডিটেড হবে কি, হি হ্যাড বিন ক্রেডিট ডেফিনেটলি হবে, হ্যাড বিন ক্রেডিটেড দেয়া যাবে, কারণ এখানে এটা প্যাসিভ সেন্সে, তুমি হ্যাড বিন ক্রেডিটেড দিলেও হবে। ওকে, তারপরে দেখো অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে, হি অলসো ফাইট এগেইনস্ট ওয়াইল্ড অ্যানিমালস টু প্রোটেক্ট পিপল। তো হি অলসো ফাইট, এখন এই ঘটনা প্রেজেন্ট টেন্সের না পাস্ট টেন্সের, বর্তমানের না অতীতকালের? তো ফাইট হবে না ভিটু হবে? কি হবে? অতীতকালের। অতীতকালের। তো ফাইটের ভিটু কি? ফট। তো হি অলসো ফট, সে যুদ্ধ করেছিল এগেইনস্ট ওয়াইল্ড অ্যানিমালস, বন্য প্রাণীদের বিরুদ্ধে, টু প্রোটেক্ট পিপল, মানুষকে রক্ষা করতে। তো গাজীপুরের সম্পর্কে কিছু গল্প আছে, অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে, হি অলসো ফট এগেইনস্ট ওয়াইল্ড অ্যানিমালস, সে ওয়াইল্ড অ্যানিমালস এর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, টু প্রোটেক্ট পিপল, মানুষজনকে রক্ষা করতে। বিকজ অফ হিজ অ্যালার্ট এন্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, তার সতর্ক এবং সাহসী উপস্থিতিতে, অর্থাৎ বাকি প্রাণীগুলো যদি একবার বুঝতো যে এখানে গাজীপুর আসতেছে, সে এখানে আসতেছে বা তার উপস্থিতি এখানে আছে, অল প্রিডেটরি অ্যানিমালস, সমস্ত শিকারী প্রাণীগুলা, সে টু কিপ উইদিন বাউন্ডস, সীমার মধ্যে চলে যেত। যদি খালি শুনতো যে গাজীপুর আসতেছে, তাহলে সমস্ত প্রাণীগুলো তার নিজ নিজ সীমানার মধ্যে চলে যেত। তো অল প্রিডেটরি অ্যানিমালস ড্যাশ সে টু হ্যাভ, এখন এই ঘটনা প্রেজেন্টের না পাস্টের? পাস্টের। তো সে নাকি সেইড? সেইড। তো অল প্রিডেটরি অ্যানিমালস, সমস্ত যে প্রিডেটরি অ্যানিমালস গুলো আছে, সেইড টু কিপ উইদিন বাউন্ডস। এখন এইখানে একটা জিনিস আছে, এই প্রাণীগুলা যখনই বুঝতো যে গাজীপুর এখানে আছে, তো অল হিজ, বিকজ অফ হিজ অ্যালার্ট এন্ড ভিজিল্যান্ট, অ্যালার্ট মানে সতর্ক, ভিজিল্যান্ট মানে সাহসী উপস্থিতির কারণে, অল প্রিডেটরি অ্যানিমালস, সমস্ত প্রিডেটরি অ্যানিমালস গুলা, সেইড টু ড্যাশ, তাদেরকে বলা হইতো। এখন এইখানে অ্যানিমালস এটা প্লুরাল আছে, তো এবং প্লুরাল যেহেতু আছে, এবং ওই প্রাণীগুলাকে, তার সীমানার মধ্যে যে প্রাণীগুলা যেত, এখন এটা কে বলতো যে তোমরা সীমানার মধ্যে চলে যাও? ওই প্রাণীগুলাকে কেউ একজন বলতো, কে বলতো? গাজীপুর বলতো। কিন্তু গাজীপুর এখানে সেন্টেন্সে নাই, এই সেন্টেন্সটা মূলত প্যাসিভ। অল প্রিডেটরি অ্যানিমালস ড্যাশ, তো অল প্রিডেটরি অ্যানিমালস, এখানে অ্যানিমালসটা প্লুরাল, প্লুরাল হওয়ার কারণে এবং পাস্ট টেন্স, তো ওয়াজ না দিয়ে আমরা ওয়ার দিব। তো অল প্রিডেটরি অ্যানিমালস ওয়ার, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়ার, মূল ভার্ব বি3 সেইড। তো all predatory animals were said to dash keep within bounds, were said to dash, যে তোমরা সীমার মধ্যে থাকো। তাহলে all predatory animals were said to, এইখানে আসবে have been বা has been, কিন্তু এখানে অ্যানিমাল না অ্যানিমালস, সিঙ্গুলার নাকি প্লুরাল, কোনটা এটা? অ্যানিমালস, প্লুরাল। প্লুরাল যদি হয় তখন সেখানে কি বসে? হ্যাভ বিন, হ্যাজ বিন বসবে না, হ্যাভ বিন। আর প্যাসিভ মানে মূল ভার্বের ভিতরি, তো কিপের ভিতরি কোনটা? কেপ্ট। তো অল প্রিডেটরি অ্যানিমালস ওয়ার সেইড, তাদেরকে বলা হইতো, টু হ্যাভ বিন কেপ্ট, তোমরা থাকো, উইদিন বাউন্ড, সীমার মধ্যে, যে তোমরা শিকারী প্রাণী যেগুলো আছো, তোমরা সীমার মধ্যে থাকো, তোমরা সীমার মধ্যে থাকো, এই লোকালয়ের মানুষকে শিকার করতে আসে না। তা আমি আবার বুঝাই দিই, দেখো একটু লাইনটা আলাদা করি আগে। ধরো এইখান থেকে সেন্টেন্সটা শুরু, প্যাসেজ, এই সেন্টেন্সটা বড় থাকলে তোমরা কনফিউজড হয়ে যাও যে বিকজ অফ হিজ অ্যালার্ট এন্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, সেন্টেন্স বড় দেখলেই তোমরা কনফিউজড হয়ে যাও। বাট লুক এট দিস, অল প্রিডেটরি অ্যানিমাল, সমস্ত শিকারী প্রাণীগুলা, তাদেরকে বলা হইতো। এখন বলা হইতো, আর কেউ না কেউ তো বলতো, কিন্তু কে বলছে সেটা সাবজেক্টে আছে নাই, তো এই সেন্টেন্সটা প্যাসিভ। এই যে অ্যানিমালস গুলা, এরা কি নিজেরা নিজেকে আদেশ দিত যে আমরা সীমার মধ্যে থাকি? না, গাজীপুর দিত। তো এটা প্যাসিভ। প্যাসিভ মানে কি? টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেমন ওয়ার, মূল ভার্বের ভিতরি সেইড, তাহলে অল প্রিডেটরি অ্যানিমালস ওয়ার সেইড টু। এবার এখানে আছে কিপ, তো এখানে দেখো ওয়ার সেইড টু হ্যাভ বিন কেপ্ট, যে তোমরা নিজেদেরকে রাখো, তোমরা ওয়ার হ্যাভ বিন কেপ্ট, নিজেদেরকে রাখো, উইদিন বাউন্ডস, তোমরা সীমার মধ্যে।
তোমরা নিজেদেরকে সীমার মধ্যে রাখো। তো অল প্রিডেটরি অ্যানিমালস ওয়ার সেড টু হ্যাভ বিন কেপ্ট উইদিন বাউন্ডস। ভাইয়া শুধু বি কেপ্ট হবে, অল প্রিডেটরি অ্যানিমালস ওয়ার সেড টু বি কেপ্ট, বি প্লাস বি থ্রি দেওয়া যাবে, হবে টু বি প্লাস বি থ্রি হবে, কারেক্ট। শ্রেয়সী সিনহা লিখছে ভাইয়া সকল প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, তো টু এর পরে ভি অন হয়, তাহলে এখানে কেন? এখানে তো প্যাসিভ আপু, এখানে যদি হ্যাভ বিন না থাকতো তাহলে টু কিপ হইতো, টু কিপ, কিন্তু টু কিপ দিলে জিনিসটা অ্যাক্টিভ হয়ে যায়। এখানে যদি হ্যাভ বিন না দিই আমরা তাহলে টু এর পরে ভি অন, যেমন টু কিপ, টু কিপ, কিন্তু এটা তখন অ্যাক্টিভ, কিন্তু সেন্টেন্সটাতে অ্যাক্টিভে না, সেন্টেন্সটা প্যাসিভে। এই প্রাণীগুলোকে বলা হয়তো সীমার মধ্যে থাকতে। তো কেউ না কেউ বলতো, কে বলতো? গাজীপীর, কিন্তু গাজীপীর সাবজেক্ট আছে নাই, কর্তা সাবজেক্টে যদি না থাকে, কর্তা যদি নিজের কাজ নিজে না করে, তখন সেটা কি? প্যাসিভ। তো টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়ার সেইড টু হ্যাভ বিন কেপ্ট বা ওয়ার সেইড টু বি কেপ্ট দেয়া যায়। তো ওয়ার সেইড টু হ্যাভ বিন কেপ্ট, তবে প্যাসেজের মধ্যে হ্যাভ বিন আছে, এতবার পড়াইছি এই প্যাসেজে। আর এটা আমাদের সময় থেকে, আমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই আমাদের সময়ও এই গাজীপুরের প্যাসেজ ছিল, এটা বিখ্যাত এই প্যাসেজটা। এটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসতো কি হিসেবে জানো? ফ্লো চার্ট হিসেবে। এই প্যাসেজটা ফ্লো চার্ট হিসেবে সবচেয়ে বেশি আসতো পরীক্ষাতে। ওকে, তারপরে দেখো, ইট ওয়াজ অলসো ড্যাশ বিলিভ দ্যাট হি ড্যাশ এবল ভিলেজার্স টু লিভ ক্লোজ টু উইল্ডারনেস অ্যান্ড ড্যাশ দেয়ার ল্যান্ডস। তো ইট ওয়াজ অলসো ড্যাশ, এছাড়াও এটা বিশ্বাস করা হয় যে, এখন এটা বিশ্বাস কে করে? কোনো না কোনো মানুষ করে, কিন্তু এখানে কি মানুষ সাবজেক্ট আছে? না, সাবজেক্ট ইট, ইট মানে কি? ইহা। তো ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট, তো এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। এটা, আচ্ছা তোমরা কি অ্যাক্টিভ প্যাসিভ চিনো আসলে? আগে একটু আমার এটা বলো তো, ভাইয়া চিনো? আচ্ছা একটু অ্যাক্টিভ প্যাসিভটা একটু বুঝাই, 1 মিনিট বা 2 মিনিটে। এটা না বুঝলে আসলে এই প্যাসেজ তোমরা বুঝবা না। দেখো, ইংলিশ দুইটা সেন্টেন্স খেলা করো, উই স্পিক ইন ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেখো, we speak in English all over the world and English is spoken all over the world. এখানে বিষয়টা হচ্ছে যে ভাইয়া, সাবজেক্ট, একটা সেন্টেন্স অ্যাক্টিভ না প্যাসিভ এটা ডিপেন্ড করে তার সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, সাবজেক্ট যদি সক্রিয় হয়, অ্যাক্টিভ শব্দটার বাংলা মানে কি? সক্রিয়। প্যাসিভ শব্দটার বাংলা মানে কি? নিষ্ক্রিয়। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। সাবজেক্ট যদি নিজের কাজ নিজে করতে পারে, সাবজেক্ট নিজের কাজ নিজে করতে যদি পারে, তখন সে সক্রিয়। সক্রিয় মানে সে অ্যাক্টিভ, সেন্টেন্সটাও অ্যাক্টিভ। এখন এই পৃথিবীতে নিজের কাজ নিজে করতে পারে কে? একমাত্র মানুষ। কারা? ব্যক্তি, আশরাফুল মাখলুকাত, মানুষ। তো তোমরা শর্টকাটে মনে রাখতে পারো, একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তখন সেটা অ্যাক্টিভ। সবচেয়ে বেস্ট হচ্ছে সাবজেক্ট কি? সেন্টেন্সে নিজের কাজ নিজে করতেছে কিনা। সেন্টেন্সে সাবজেক্ট যদি নিজের কাজ নিজে করতে পারে তখন সে অ্যাক্টিভ। যেমন উই স্পিক ইন ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী আমরা মানুষ ইংরেজিতে কথা বলি। এখন মানুষ কি ইংরেজিতে কথা বলতে পারে না? কারা বলে? ডেফিনেটলি মানুষই বলে। এটা কর্তা নিজের কাজ, কর্তা নিজের কাজ নিজে করতে পারে, এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? যা আছে তাই ওভাবে রেখে দাও, অ্যাক্টিভে কিছু করার নাই আমাদের। কিন্তু যখন সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে না, নিজের কাজ নিজে যখন করতে পারে না, তখন সেটা কি? তখন সেটা প্যাসিভ। যেমন ধরো এখানে আছে, সেন্টেন্সের সাবজেক্ট দেখে বুঝতে হবে, সাবজেক্টই বলে দেবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ।
যেমন এখানে সাবজেক্ট আছে ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, ধরো এটা যদি এরকম থাকতো, ঠিক আছে, ইংলিশ ড্যাশ ব্র্যাকেট আছে স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, তো ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, স্পিক আছে। তো এখন ইংলিশ পৃথিবীব্যাপী বলা হয়, এখন ইংলিশ কি নিজে কোনো ব্যক্তি? ইংলিশ কি নিজের নিজে বলে হাই আমি ইংলিশ? ইংলিশের নিজের কোনো ক্ষমতা আছে? নাই। তো ইংলিশ যদি নিজের কাজ নিজে করতে না পারে, ইংলিশ যদি নিজের কাজ নিজে করতে না পারে, তাহলে সে সক্রিয় না নিষ্ক্রিয়? নিষ্ক্রিয়। ইংলিশ বস্তুও না, ঠিক বস্তু বাচক, ল্যাঙ্গুয়েজ বস্তু না কিন্তু বস্তু বাচকের মধ্যে পড়ে। তো ইংলিশটা এটা ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, তো এই ইংলিশ যখন সেন্টেন্সের শুরুতে বসে তো ও তো নিষ্ক্রিয়, ও তো আর নিজের নিজে বলতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না। প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। যে নিজের কাজ নিজে করতে না পারে সে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মানে প্যাসিভ। এখন প্যাসিভ হলে কি করতে হয়? টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হয়। এখন ইংলিশ আগেও বলতো মানুষ, এখনো বলে, ভবিষ্যতেও বলবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ইজ টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ইজ, আর মূল ভার্বের ভিত্তি স্পিক স্পোক স্পোকেন, তো ইংলিশ ইজ স্পোকেন, ঠিক আছে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সারা পৃথিবীব্যাপী ইংরেজি বলা হয়, সারা পৃথিবীব্যাপী ইংরেজি বলা হয়, তো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই আর কি। এখন এইখানে দেখো এই সেম জিনিসটা একই সেন্টেন্স, শুধু এইটা সাবজেক্ট ছিল উই, তাই এটা কি অ্যাক্টিভ, কারণ আমরা মানুষ, মানুষ সক্রিয়, মানুষ কথা বলতে পারে। আবার এইখানে সেম জিনিস ইংলিশ সাবজেক্ট, সেম সেন্টেন্স একই মিনিং, কিন্তু এখানে সাবজেক্ট ইংলিশ, ইংলিশ নিজে কথা বলতে পারে না, ইংলিশে অন্যরা বলে। তো ইংলিশ যে নিজে কথা বলতে পারে না তার মানে ইংলিশ নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মানে কি? প্যাসিভ। সো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দা ওয়ার্ল্ড, এই হচ্ছে পার্থক্য। আরো একটা সবচেয়ে জনপ্রিয় উদাহরণ আছে, যেমন আই ইট রাইস, আই ইট রাইস, এটা সবার পরিচিত উদাহরণ তোমাদের। এটার নিচে রাইস ইজ ইটেন বাই মি, আই ইট রাইস, এখানে সাবজেক্ট কে আই, আই মানে কি? আমি একজন মানুষ, আমি ভাত খেতে পারি, তুমি ভাত খেতে পারো, তোমার ভাত খাওয়ার সক্ষমতা আছে, আছে। তো তুমি মানুষ, তুমি ভাত খাইতে পারো, তুমি সক্রিয়, তোমার ভাত খাওয়ার সক্ষমতা আছে, তো এটা কি? এটা অ্যাক্টিভ, তাই আই ইট রাইস। কিন্তু যখন আমি সাবজেক্ট নিলাম রাইস, যখন আমি সেন্টেন্সে সাবজেক্ট নিলাম কি? রাইস, এখন রাইস ভাত কি নিজের নিজে খাইতে পারে? বলো আমাকে, ভাত কি নিজের নিজে খাইতে পারে না মানুষের দ্বারা খাওয়া হয়? খাওয়া হয়, মানুষের দ্বারা খাওয়া হয়, কিন্তু সেই মানুষ সাবজেক্ট আছে না, সাবজেক্ট আছে কে? রাইস, রাইস নিজে, অর্থাৎ বস্তুটা নিজেই সাবজেক্ট। তো বস্তুবাচক সাবজেক্ট যখন আসে, যখন সে নিজের কাজ নিজে করতে না পারে, ভাত নিজের নিজে খাইতে না পারে, তখন সে কি? প্যাসিভ। প্যাসিভ মানে কি? টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের ভিতরে। তো রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, ঠিক আছে। তো এইগুলা তো বুঝো। আচ্ছা এই উদাহরণটা করো তো, দা টুর্নামেন্ট ড্যাশ অর্গানাইজ very carefully, আচ্ছা এই সেন্টেন্সটা কিসে আছে? অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে? বা এটার অ্যান্সার কি হতে পারে? দ্য টুর্নামেন্ট ড্যাশ অর্গানাইজ ভেরি কেয়ারফুলি ইয়েস্টারডে, কি হবে এখানে? was organized. টুর্নামেন্ট, টুর্নামেন্ট যে কোনো টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, টুর্নামেন্ট কি একা একা কোনোদিন অ্যারেঞ্জ হয়? ফুটবল বলে আসো আমরা খেলি, এরকম কোনোদিন হয়? একা একা অ্যারেঞ্জ হয়? করে, বা কোন একটা অথরিটি করে, বা কোন একটা কর্তৃপক্ষ করে। তো এখানে তাকাও, এখন দা টুর্নামেন্ট, এখন এই একটা সেন্টেন্সের সাবজেক্ট দেখা বুঝতে হবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। এন্ড টুর্নামেন্ট তো আর নিজের কাজ নিজে করতে পারে না, তো এটা কি? প্যাসিভ। প্যাসিভ মানে কেমন প্যাসিভ? এটা এখানে ইয়েস্টারডে আছে, পাস্ট টেন্সের ঘটনা, তার মানে তো অ্যাম ইজ আর দিব না ওয়াজ ওয়্যার? ওয়াজ। এন্ড টুর্নামেন্টস না মেন্ট, মেন্ট সিঙ্গুলার, তো ওয়াজ, দ্য টুর্নামেন্ট
ওয়াজ। এবার অর্গানাইজ, এবার কি অর্গানাইজ, V3 কোনটা অর্গানাইজ। তো দ্য টুর্নামেন্ট ওয়াজ অর্গানাইজড ভেরি কেয়ারফুলি ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল, ইয়েস্টারডে মানে কি গতকাল, তো গতকাল মানে পাস্ট টেন্স, সো ওয়াজ অর্গানাইজড ভেরি কেয়ারফুলি ইয়েস্টারডে। ওকে, আমরা প্যাসেজে ফিরে আসি। তো সবসময় সাবজেক্ট দেখে বুঝতে হবে। তো ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট, তো এটা বিশ্বাস করা হইতো যে, এখন বিশ্বাস কি নিজের নিজে করতো নাকি মানুষেরা বিশ্বাস করতো, মানুষ করতো, কোনটা বিশ্বাস মানুষ করতো। কিন্তু মানুষ কি সাবজেক্টে আছে? নাই, সাবজেক্টে ইট, তো এটা কিসে আছে? প্যাসিভে। প্যাসিভে থাকলেও এটার অক্সিলারি ভার্ব দেয়া আছে। দেখো এখানে ওয়াজ দেয়াই আছে, তো ওয়াজ দেয়া থাকলে আমরা আবার দিব না। দেখো প্যাসিভের নিয়ম কি? প্যাসিভের নিয়ম টেন্স অফ পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব মূল ভার্বের ভিতরে, তো অক্সিলারি ভার্ব দেয়া আছে তাই আমরা আবার নিব না, কিন্তু মূল ভার্বের ভিতরে তো আমাদের নিতে হবে। তো বিলিভের ভিতরে কোনটা? বিলিভড। তো ইট ওয়াজ অলসো বিলিভড দ্যাট, এছাড়াও এটা বিশ্বাস করা হয় যে হি ড্যাশ এইবল হি এইবল ভিলেজার্স টু লিভ ক্লোজ টু উইল্ডারনেস, সে বনের কাছাকাছি বসবাস করতে মানুষকে সক্ষম করে তুলেছিল, অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ড, এবং তাদের জমি চাষাবাদ করতে তাদেরকে সক্ষম করে তুলেছিল। তো ইট ওয়াজ বিলিভ দ্যাট হি ড্যাশ অ্যাবল, তো অ্যাবল মানে সক্ষম, এর এখন এই ঘটনা প্রেজেন্টের না পাস্ট টেন্সে? পাস্ট টেন্সে, সে সক্ষম করে তুলেছিল। তো এই অ্যাবেলের ভার্ব হচ্ছে এনেবল, ভার্বকে এনেবল। এবার এর পাস্ট ফর্ম অতীতকালের ঘটনা B2, তো এনেবেলড। অ্যাবেল এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাবেল একটা অ্যাডজেক্টিভ, এর ভার্বকে এনেবল। তো এই ভার্ব এনেবলের আবার B2 enabled, তো হি enabled villagers to live close to wilderness and, এবার and এর আগে একটা আমরা V2 দিয়ে আসছি, তাহলে and এর পরে আমরা কি দিব? V2। তো কাল্টিভেট নাকি কাল্টিভেটেড, কোনটা? কাল্টিভেটেড। তো and cultivated their land, cultivated their lands। তো কনসিকুয়েন্টলি, তো সে ওই এলাকার মানুষকে বনের কাছাকাছি বসবাস করতে সক্ষম করে তোলে এবং তাদের জমি চাষাবাদ করতেও সক্ষম করে তোলে। কনসিকুয়েন্টলি, ফলে পিপুল অফ দিস রিজিয়ন, এই জন্য এই অঞ্চলের লোকজন প্রে টু হিম ফর প্রোটেকশন, তার কাছে প্রোটেকশনের জন্য প্রার্থনা করত। তো পিপুল অফ দিস রিজিয়ন্স ড্যাশ প্রে টু হিম ফর প্রোটেকশন, যে তারা প্রোটেকশন চাইতো, যে ভাইয়া আমাদেরকে মানে সেভ করেন, এই বন্য প্রাণীদের থেকে আমাদেরকে রক্ষা করেন। তো পিপুল অফ দিস রিজিয়ন ড্যাশ, এখন এটা তুমি দুই ভাবে করতে পারো, তবে এটা দুই ভাবে কি, এটা প্যাসিভ না করে তোমরা ডিরেক্টলি করতে পারো। এখন দেখো ওই অঞ্চলের মানুষই প্রার্থনা করতো, তো মানুষ নিজেই করে প্রার্থনা এবং মানুষ প্রার্থনা করতে পারে। তো পিপুল অফ দিস রিজনস প্রেড টু হিম, প্রেড টু হিম, প্রেডের V2 ডিরেক্ট আনসার। প্রেড টু হিম অতীতকালের ঘটনা, তার কাছে প্রেড প্রার্থনা করতো ফর প্রোটেকশন, প্রোটেকশনের জন্য। দ্য স্টোরি অফ গাজীপীর, এই গাজীপুরের গল্পটা প্রিজার্ভ করা আছে ইন ফক লিটারেচার অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট অ্যান্ড ড্যাশ ইন ইন্ডিজিনাস থিয়েটার। তো ফক লিটারেচার, এই লোক সাহিত্যে গাজীপুরের এই ঘটনা সংরক্ষণ করা আছে, লোক সাহিত্যে গাজীপুরের এই ঘটনা সংরক্ষণ করা আছে। তো দ্য স্টোরি অফ গাজীপুর, এখন এই গল্পটা, এখন গল্পকে নিজের নিজে সংরক্ষণ করে নাকি মানুষ সংরক্ষণ করে? এটাকে দাঁড়াও, একটা ছোটবার একটা প্রশ্ন আছে ভাইয়া, ওয়াশিং মেশিন এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। ওয়াশিং মেশিন নিজে ধৌত করে। কিছু কিছু ভার্ব আছে যেগুলা অলওয়েজ, অলওয়েজ দেখতে, আমি একটু উদাহরণ দিই, ও একটা প্রশ্ন করছে, আরো কয়েকটা আমি বলি। একটা হচ্ছে যে অ্যাক্টিভ, তো অ্যাক্টিভ ওয়াশিং মেশিন কি মানুষ ওয়াশিং মেশিনের মধ্যে হাত দিয়ে ধুয়ে দেয় নাকি ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় দিয়ে সুইচ দিলে একা একাই ওয়াশিং মেশিন ধুয়ে ফেলে? তো এটা কি প্যাসিভ না অ্যাক্টিভ? কিন্তু কিন্তু ধরো একটা মানুষকে ট্রেন দেয়া, ট্রেনিং যেটা প্রশিক্ষণ, আর মানুষ কি প্রশিক্ষণ নিজের নিজে দেয় নাকি তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তারে প্রশিক্ষণ দেয়? ট্রেন কি করে? কর্মকর্তা দেয়। ট্রেনিং অলওয়েজ প্যাসিভ। তারপরে অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড, পুরস্কার, ধরো তুমি যদি নোবেল পুরস্কার পাও, কোনো মানুষ কি নিজের নিজে নোবেল দেয় নাকি কর্তৃপক্ষ দেয়? কারা দেয়? কোন একটা কর্তৃপক্ষ দেয়। তো
তো এর আগে দেখো, ওরে আমার সময় নাই, আরেকটা ক্লাস আছে, দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস ড্যাশ অ্যাওয়ার্ড নোবেল পিস প্রাইজ ইন 2006। এখন দেখো ডক্টর মোহাম্মদ ইউনুস তো ডেফিনেটলি একটা ব্যক্তি, ইউনুস বানান কি, OIUNUS নাকি নাকি OIOU, এনিওয়ে। তো ডক্টর মোহাম্মদ ইউনুস ড্যাশ অ্যাওয়ার্ড নোবেল পিস প্রাইজ ইন 2006। এখন ইউনুস অ্যাওয়ার্ড, এখন তুমি যদি ইউনুস একজন ব্যক্তি, ব্যক্তি মানেই তো ভাইয়া অ্যাক্টিভ, তা আমি দিয়ে দিলাম অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ। এটার মানে কি জানো, ইউনুস নোবেল পুরস্কার দিয়েছিল 2006, কিন্তু ইউনুস কি নোবেল পুরস্কার দিয়েছিল না তাকে দেয়া হয়েছিল নোবেল পুরস্কার, কোনটা? তো এইখানে ইউনুস দেখতে অ্যাক্টিভ, যে ইউনুস এখানে দেখতে অ্যাক্টিভ, দেখতে অ্যাক্টিভ, যদি এখানে মনে হচ্ছে ইউনুস তো ব্যক্তি নিজের কাজ নিজে করতে পারে, তাই আমি দিয়ে দিলাম অ্যাওয়ার্ডেড। কিন্তু না, এটা প্যাসিভ হবে। ডক্টর ইউনুস ওয়াজ অ্যাওয়ার্ডেড, ওয়াজ অ্যাওয়ার্ডেড, টেন্স অফ পারসন অক্সিলারি ভার্ব, মূল ভার্ব ভি থ্রি অ্যাওয়ার্ডেড। তো যা তুমি সবসময় দেখো অ্যাক্টিভ, সেটা অ্যাক্টিভ না হইতে পারে, ডিপেন্ড করে সে নিজের কাজ নিজে করতেছে কিনা। এই জন্য এটা মনে রাখবা, কাজটা সে নিজে করতেছে কিনা। একটা মানুষকে পুরস্কার নিজেরা নিজে দিতে পারে না। আবার ওয়াশিং মেশিন বস্তু, কিন্তু বস্তু হইলে সে বস্তু আমি মানলাম, কিন্তু তার কাজকে আরেকজন করে দেয় না, ওয়াশিং মেশিন নিজেই জামা কাপড় ধোয়, নিজেই। এই দুই তিনটা এগুলো এক্সেপশন, এগুলো অতটা মানে প্যারা খাওয়ার দরকার নেই, এগুলো এক্সেপশন, এতটা মাথা কামানোর দরকার নেই। তো পিপল অফ দিস রিজন প্রেড টু হিম ফর প্রোটেকশন, দ্য স্টোরি অফ গাজীপুর। তো গাজীপুরের গল্প কি, গল্প নিজের নিজে সংরক্ষণ করে না মানুষ করে, মানুষ করে। তো এটা প্যাসিভে আছে। তো দ্য স্টোরি অফ গাজীপুর ড্যাশ, এখন এটা এখনো লোক সাহিত্যে আছে, এখনো রাইট নাও। তো হ্যাজ টেন্স অফ পারসন অক্সিলারি ভার্ব হ্যাজ, এবার প্যাসিভ বলে বিন, হ্যাজ বিন, এবার মূল ভার্বের ভিতরে প্রিজার্ভড। তাহলে দ্য স্টোরি অফ গাজীপুর, গাজীপুরের গল্প হ্যাজ বিন প্রিজার্ভড। এখন একটা কাজ অতীতকালে হয়ে এখনো সেটার ফলাফল বর্তমান। পদ্মা সেতু হয়ে গেছে এবং এখনো আছে, ভাঙ্গে হয়ে যায় নাই, শেষ হয়ে যায় নাই, স্বাধীনতা অর্জন করছিলাম এখনো আছে। তো এই ক্ষেত্রে হ্যাজ বিন বসে প্যাসিভের ক্ষেত্রে। হ্যাজ বিন প্লাস মূল ভার্ব ভি থ্রি, হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফোক লিটারেচার অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট এন্ড পারফর্ম ইন ইন্ডিজিনাস থিয়েটার। এবং এটা পারফর্ম করা হয় ইন্ডিজিনাস থিয়েটারে, দেশীয় থিয়েটারে, অর্থাৎ গাজীর গান আছে, এই সেম এন্ড এর আগে হ্যাজ বিন দিছি, পরেও হ্যাজ বিন প্লাস ভি থ্রি। তো হ্যাজ বিন পারফর্মড ইন ইন্ডিজিনাস থিয়েটার, has been preserved and has been performed in indigenous theatre. Some Gaziput scroll dash part of the collection of the British Museum. তো রাইট ফর্ম অফ ভার্বসে কোথাও ব্র্যাকেটে বি থাকবে, সেই বিটা ভেঙে আমিজার বা ওয়াজওয়ার হয়ে যায়। তো এই গাজীর পাটের, এই গাজী পীরের কিছু অংশ, এই গাজী যে জিনিসগুলো প্রার্থনা করতো বা যেগুলা বলতো মন্ত্রতন্ত্র, এগুলা ব্রিটিশ মিউজিয়ামে ইংল্যান্ডে এখনো সংরক্ষিত আছে। তো সাম গাজীপুট স্ক্রলস ড্যাশ পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়ামের সংগ্রহের অংশ। তাহলে বি আছে, এখনো আছে রাইট নাও। তো অ্যামিজার বা অজওয়ার, এখন এখনো সেটা সংগ্রহ, মানে ব্রিটিশ মিউজিয়ামের সংগ্রহের একটা অংশ। সো আর কি দিব আমরা, আর স্ক্রলস প্লুরাল আছে, স্ক্রলস প্লুরাল, প্লুরাল মানে এখানে ইজ না, আর দিব। সাম গাজীর পার্ট স্ক্রলস আর পার্ট অফ দা কালেকশন অফ দা ব্রিটিশ মিউজিয়াম, আর। ঠিক আছে, বুঝছো না বুঝো নাই? নিজেরা আবার আচ্ছা, আর রাইট ফর্ম ভার্সে ব্র্যাকেটে বি থাকলে সেই বিটা ভেঙে অ্যামিজার বা অজার হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। 9টা বেজে গেছে, আমার আরেকটা ক্লাস আছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আমরা বাকি অংশ প্র্যাকটিস করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট দিন ন্যারেশন ক্লাস কেউ মিস দিবা না।